ভারত 150 কোটি বেশি মানুষ আধুনিক শহর ও গ্রামীণ জনপদে বাস করে, শত শত ভাষায় কথা বলে এবং বিভিন্ন ধর্ম পালন করে। ভারতকে বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়, যেখানে 11,000 বছরেরও বেশি বছরের পুরনো বসতির প্রমাণ পাওয়া গেছে। এটি প্রাচীন প্রযুক্তির বেশ কিছু প্রাচীনতম রেকর্ডেরও আবাসস্থল। খ্রিস্টপূর্ব 6000 সাল পর্যন্ত পুরনো প্রাচীন সংস্কৃত গ্রন্থগুলোতে বিমান নামক উড়ন্ত যানের বিভিন্ন কিন্তু প্রাণবন্ত বিবরণ পাওয়া যায়। বিমান হলো বিমান বা উড়োজাহাজ, এবং সেগুলো কোনো ধরনের জেট ইঞ্জিন দ্বারা পরিচালিত বলে মনে হয়। এটি সত্য বলে মনে হয় কারণ ওড়ার আচরণের সমস্ত বিবরণে দেখা যায় হাতিরা ভয়ে পালিয়ে যেত, ঘাস ছিটকে পড়ত কারণ বিমানের পেছন থেকে প্রচণ্ড চাপ আসত। তাই বলা যায় এটি একটি মহাকাশযানের বিবরণ। যদিও মূলধারার ঐতিহাসিকরা বিমানের গ্রন্থগুলোকে পৌরাণিক কাহিনী বলে মনে করেন, তবে অনেক দলিলে এমন অনুচ্ছেদ রয়েছে যা আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির বিবরণ বলে মনে হয়। বোমায়নিকা শাস্ত্র এই যানগুলিতে ব্যবহৃত ধাতুর কথা বলে। এটি বিদ্যুৎ ও শক্তির উৎস সম্পর্কে আলোচনা করে। এটি পাইলট এবং তাদের পোশাকের কথা বলে। এটি তাদের খাদ্যের কথা বলে, এমনকি এই বিমানগুলোতে রাখা অস্ত্রের কথাও বলে। বিমানের ফ্লাইট ম্যানুয়ালগুলি আধুনিক যাত্রীবাহী বিমান বা সামরিক জেট ইঞ্জিনের ফ্লাইট ম্যানুয়ালের সাথে বেশ মিল রাখে। অবশ্যই সেগুলোতে ফ্লাইট ম্যানুয়াল আছে কারণ একজন পাইলটের জন্য তার বিমান সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন। আমরা আরও জানতে পারি যে এই বিমানগুলো মানসিকভাবে নিয়ন্ত্রণ করা যেত, এবং এটি এমন একটি প্রযুক্তি যা আধুনিক সামরিক বাহিনী এখনও তৈরি করতে শুরু করেছে। আজও আমরা যতটা উন্নত বলে মনে করি, একটি প্রকৃত বহির্জাগতিক সভ্যতা প্রায় প্রতিটি প্রকাশই আমাদের কাছে প্রায় জাদুর মতো মনে হবে, বিশেষত যেখানে প্রযুক্তিগত তড়িৎচুম্বকীয় ব্যবস্থা সুসংহত চিন্তার সাথে যুক্ত। মানুষ বলে, ও এখন তুমি আমাকে হারিয়ে ফেলেছ, কিন্তু আমি বলি এটি সত্যিকারের আন্তঃনাক্ষত্রিক সভ্যতার কথা বলতে হলে তোমাকে একটু সীমানা প্রসারিত করতে হবে। বোমানিয়াকা শাস্ত্র পরামর্শ দেয় যে বিমানগুলো একটি সিলবদ্ধ তরল পারদ ঘূর্ণিতে স্থাপিত বেশ কয়েকটি জাইরোস্কোপ দ্বারা চালিত হতো। এখানে একটি ছোট্ট বাচ্চার জাইরোস্কোপের উদাহরণ। আপনি এটি ঘোরান, একটি কেন্দ্রীয় অক্ষের চারপাশে একটি ভারী চাকা। জাইরোস্কোপ অনেক আশ্চর্যজনক কাজ করে, এমনকি মাধ্যাকর্ষণ উপেক্ষা করে কারণ এটি ঘূর্ণন বা কৌণিক ভরবেগ ব্যবহার করে। এটি তার ঘূর্ণন অক্ষে একটি নির্দিষ্ট অভিমুখ বজায় রাখতে চায়। জাইরোস্কোপ সর্বত্র ব্যবহৃত হয়, বিমানে, মহাকাশযানে, সাবমেরিনে। পারদ বিমানের ধারণাটি এক ধরনের ফ্লাইট হুইল শক্তি সঞ্চয়ের মতো হতে পারে, একটি ঘূর্ণায়মান চাকতি যা থেকে ধীরে ধীরে শক্তি বের হয়। পারদ এর জন্য বেশ উপযুক্ত কারণ এটি উচ্চ ঘনত্বের, তাই শক্তি উৎপাদনে ছোট প্যাকেজ পাওয়া যায়। এই সভ্যতাগুলো কিভাবে আলোর গতির চেয়ে দ্রুত ভ্রমণ করছে তা একটি মৌলিক প্রশ্ন। এটি হাজার হাজার বছর ধরে অধ্যয়ন করা জিনিসের বৈজ্ঞানিক প্রয়োগ, এবং এগুলো বেদের মধ্যে রয়েছে। হিন্দু ধর্মের ভিত্তি ভারতের প্রাচীনতম গ্রন্থগুলোতে সযত্নে সংরক্ষিত, এবং তাদের ঐতিহ্য অনুযায়ী এই গ্রন্থগুলো সরাসরি দেবতাদের দেওয়া বিবরণ, যা শুধুমাত্র মানুষ লিপিবদ্ধ করেছে। এই সংকলনে রয়েছে বেদ বা হিন্দু শাস্ত্র এবং প্রাচীন সংস্কৃত ভাষায় রচিত অন্যান্য পাণ্ডুলিপি। বৈদিক পণ্ডিতরা পরামর্শ দেন যে স্থাপত্য, বিজ্ঞান, প্রযুক্তি, অস্ত্রশস্ত্র এবং চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত জ্ঞান এই রচনাগুলিতে সুনিপুণভাবে সংরক্ষিত। বৈদিক গ্রন্থের উৎপত্তি মহাজাগতিক সময় ফিরে যায়। এগুলো হাজার হাজার বছর ধরে আছে। বিশ্বাস করা হয় যে এই জ্ঞান সরাসরি দেবতাদের বা আকাশ থেকে আসা নভশ্বরদের কাছ থেকে এসেছে। আমরা এই দেবতাদের একটি হ্যান্ডবুক দেখেছি। আমরা এমন একটি উচ্চতর বুদ্ধিমত্তার দান দেখছি যা মানব জাতির কল্যাণে অত্যন্ত ব্যবহারিকভাবে আমাদের দেয়া হয়েছে বলে মনে হয়। শিরপুর, ভারত
সুরংতিলা মন্দির। এই কাঠামোটি, যা 7ম শতাব্দীর, 11 শতাব্দীতে একটি বিশাল ভূমিকম্পে চাপা পড়ার পর সম্প্রতি খনন করা হয়েছে। যদিও আশেপাশে পুরো এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে, কাঠামোটিতে নিজেই মূলত অক্ষত ছিল। প্রত্নতত্ত্ববিদরা মনে করেন এটি আয়ুর্বেদিক বা বৈদিক স্থাপত্যের উন্নত নির্মাণ কৌশলের কারণে সম্ভব হয়েছিল। এই নীতিগুলি প্রাচীন ভারতীয় গ্রন্থে পাওয়া প্রাচীন নকশা বিজ্ঞান থেকে পাওয়া যায়। 2017 সালের মার্চ মাসে গবেষক ও প্রাচীন মহাকাশচারী তাত্ত্বিক জর্জিওস সোকোলাস ভারতে এসেছিলেন প্রত্নতত্ত্ববিদ ডক্টর অরুণ শর্মার সঙ্গে দেখা করতে, যিনি খননের নেতৃত্ব দিয়েছিলেন। এই আঠালো পদার্থটি কংক্রিটের চেয়ে কমপক্ষে 20 গুণ বেশি শক্তিশালী বন্ধন তৈরি করে বলে বলা হয়। কিন্তু আধুনিক নির্মাতারা এই ধারণাটি মেনে নিতে রাজি নন যে এত প্রাচীন একটি মিশ্রণ আজকের নির্মাণ সামগ্রীর চেয়ে উৎকৃষ্ট হতে পারে। এই পেস্ট তৈরির বিস্তারিত নির্দেশাবলী মায়ামতম নামক একটি প্রাচীন ভারতীয় গ্রন্থে পাওয়া যায়, নির্মাণ কৌশলের জন্য নিবেদিত একটি পাণ্ডুলিপি। এই দলিলের তথ্য মায়াসুর, দেবতাদের প্রাচীন রাজা, থেকে মানুষের কাছে পৌঁছেছে বলে বোঝা যায়, যিনি পৃথিবীতে বিভিন্ন নির্মাণ প্রকল্প তদারক করতেন, আকাশে শহর সহ। কৌতূহলজনকভাবে সাইটে আরও একটি আশ্চর্যজনক ভূমিকম্প প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা ইঙ্গিত দেয় যে উন্নত জ্ঞান ব্যবহার করা হয়েছিল। সুরংতিলা মন্দিরের মূল পয়েন্টগুলোতে বেশ কয়েকটি 80 ফুট দীর্ঘ শ্যাফট রয়েছে, যা বায়ু পকেট তৈরি করতে ডিজাইন করা হয়েছিল এবং ভূমিকম্পের প্রভাব প্রশমিত করতে পারে। ওমো নদী, ইথিওপিয়া। দক্ষিণে 400 মাইল প্রবাহিত হয়ে লেক তুর্কানায় মিলিত হয়। এই নদীর তীর হোমিনিড জীবাশ্মে সমৃদ্ধ, শিম্পাঞ্জি, গরিলা এবং আদিম মানুষের। 1967 সালে এখানে প্যালিও অ্যানথ্রোপোলজিস্ট রিচার্ড লিকি 2টি আংশিক মানব মাথার খুলি খুঁজে পান। এই দেহাবশেষ 1,95,000 বছর পুরনো, যা আধুনিক মানুষ বা হোমো সেপিয়েন্সের প্রাচীনতম প্রমাণ। যদি আমরা জীবাশ্ম রেকর্ড দেখি, কোনো এক পর্যায়ে শিম্পাঞ্জির সাথে সাধারণ পুরুষ পাওয়া যেত। আরও পেছনে গেলে নিয়ান্ডারথাল ও ক্রো ম্যাগনান মানুষ পাওয়া যায়, এবং আমরা ক্রো ম্যাগনান থেকে বেরিয়ে এসেছি। নিয়ান্ডারথালরা বিলুপ্ত হয়ে যায়। এটি একটি সত্যিকারের আকর্ষণীয় রহস্য যে কেন আমরা তাদের চেয়ে বেশি সফল ছিলাম। আমরাই একমাত্র যারা পারিবারিক বৃক্ষ থেকে সংস্কৃতি নিয়ে বেরিয়ে এসেছি। কেন? বিবর্তন বলে কাকতালীয়ভাবে, আমি বলি না, একটি পারিবারিক বৃক্ষ থেকে একটি কৃত্রিম পরিবর্তন, এবং রাতারাতি আমরা পিরামিড তৈরি করেছিলাম, সুমেরীয়রা তৈরি হলো। এই সমস্ত উচ্চ অর্জন কার্যত রাতারাতি ঘটল। তাই হঠাৎ বিশাল উন্নয়ন, জ্ঞান বা বুদ্ধিমত্তার এই বিগ ব্যাং। প্রাচীন মহাকাশচারী তত্ত্ব পরামর্শ দেয় যে এটি মহাজাগতিক প্রাণীদের আমাদের ডিএনএর পরিবর্তনের সরাসরি ফলাফল। তাই আমরা অর্ধেক মানুষ আর অর্ধেক বহির্জাগতিক, আমরা সংকর। 1849 সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ অ্যাস্টন হেনরি লায়ার্ড বর্তমান ইরাকের নিনেভে প্রাচীন সুমেরিয়ান শহরে 22,000 কিউনিফর্ম মাটির ট্যাবলেট আবিষ্কার করেন। লেখক জেকারিয়া সিচিন এই সুমেরিয়ান মাটির ট্যাবলেটগুলি অনুবাদ করতে 30 বছরের বেশি সময় ব্যয় করেন। তার 1976 সালে বই দ্য 12 প্ল্যানেটে সিচিন দাবি করেন যে কিউনিফর্ম গ্রন্থগুলো আনুনাকি নামক একটি বহির্জাগতিক জাতির বর্ণনা দেয়, যারা নেপচুনের বাইরে নিবিড় নামক একটি অনাবিষ্কৃত গ্রহ থেকে পৃথিবীতে এসেছিল। তারা সুমেরিয়ানদের ব্যাখ্যা করেছিল যে তাদের নিজেদের প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে তারা তাদের বায়ুমণ্ডল ক্ষতিগ্রস্ত করেছে, এবং তারা তাদের গ্রহের হ্রাসমান বায়ুমণ্ডল মেরামত করতে সোনা ও মূল্যবান উপাদান খুঁজতে এখানে এসেছিল। সিচিনের মতে আনুনাকি প্রথম 4,50,000 বছর আগে পৃথিবীতে এসেছিল, নিয়ান্ডারথালদের যুগে, এবং তারা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হোমো সেপিয়েন্স তৈরি করেছিল, তাদের জন্য মূল্যবান খনিজ খনন ও কাজ করার জন্য। আমাদের পূর্বপুরুষেরা বিশ্বাস করতেন যে তারা দেবতা, এবং তারা উদ্দেশ্যমূলকভাবে এখানে ছিল। তারা আমাদের আদিম প্রজন্মকে বুদ্ধিমান করতে চেয়েছিল, তারা আমাদের মস্তিষ্কে কৌতূহল রোপণ করতে চেয়েছিল। প্রাচীন সৃষ্টির গল্পগুলো দেখলে দেখা যায় যে হোমো সেপিয়েন্স হিসেবে আমাদের অবস্থান সম্পর্কে বলা হয়েছে যে আমাদের একটি দাস জাতি বা
শ্রমজাতি হিসেবে তৈরি করা হয়েছিল। হিব্রু বাইবেলে যাত্রা পুস্তকে বর্ণনা করে কিভাবে ইহুদি জনগণ মিশরে দাস হিসাবে কষ্ট পেয়েছিল। তারপর খ্রিস্টপূর্ব 1400 শতাব্দীতে শাসনকারী ফেরাওরা তাদের ক্রমবর্ধমান সংখ্যায় ভয় পেয়ে মিশরে বসবাসকারী সমস্ত প্রথমজাত ইহুদিদের হত্যার আদেশ দেন। তার পুত্রকে বাঁচাতে একজন মা একটি ছোট্ট ঝুড়ি রেখে নীল নদে ভাসিয়ে দেন। সেই শিশুটিকে ফেরাওর পরিবার খুঁজে পায় এবং তার নাম রাখে মোশি। প্রাপ্তবয়স্ক হলে মোশি তার সত্যিকারের পরিচয় আবিষ্কার করেন এবং ফেরাওকে ইহুদি মুক্ত করার দাবি জানান। ফেরাও প্রত্যাখ্যান করলে মোশি ইহুদিদের মিশর থেকে পালাতে সাহায্য করেন। বাইবেল অনুযায়ী ঈশ্বর ইহুদিদের মূর্তি পূজায় রুষ্ট হয়ে তাদের 40 বছর মরুভূমিতে ঘুরে বেড়াতে বাধ্য করেন। এই সময় বাইবেল বলে ইসরায়েলেরা একটি মাত্র খাদ্য উৎস মানা খেয়ে বেঁচেছিল। কিন্তু মানা কি? বাইবেলে ব্যাখ্যা করা হয় যে কিভাবে ইসরায়েলীয়রা মিশর থেকে প্রতিশ্রুত দেশে গিয়েছিল। তাদের সিনাই মরুভূমি পার হতে হয়েছিল এবং অনেক ইসরায়েলীয় থাকায় এবং মরুভূমিতে কম জন্মানোই তারা সরবরাহের কম পড়ে যায়। ঈশ্বর বা বলতে পারেন যে এক্সট্রাটেরেস্ট্রিয়াল বিইং এই মুহূর্তে হস্তক্ষেপ করেন এবং স্বর্গ থেকে মানা পাঠান। এটি কিছু ধরনের বীজ আকারে ছিল যা মরুভূমিতে বৃষ্টির মতো পড়ত এবং পরের দিন সংগ্রহ করা হতো এবং তারা ইসরায়েলিদের খাবার সরবরাহ করত। জোহার একটি আধ্যাত্মিক ভাষ্যের সংকলন এবং তোরার ব্যাখ্যা। জোহার প্রাচীন দিনের কথা বলে যা মানা সরবরাহ করেছিল। কিন্তু এই প্রাচীন দিন কি ছিল? একটি মানুষ, একটি ঈশ্বর, নাকি অন্য কিছু? গ্রন্থটি বিভিন্ন আকারের মস্তিষ্ক, বিভিন্ন আকারের মুখ, নল এবং আলোর উৎসের সাথে সংযুক্ত থাকার কথা বলে। ধর্মতত্ত্ববিদরা পরামর্শ দিয়েছেন যে এটি ঈশ্বরের বিবরণ। তবে আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে জোহারে যা বর্ণনা করা হয়েছে তা একটি দেবতার চিত্র নয়, বরং এক ধরনের যন্ত্রের চিত্র। এই তথ্যে কৌতূহলী হয়ে দুই বৈদ্যুতিক প্রকৌশল জর্জ সাসুন ও রডনি ডেল প্রাচীন দিনের শারীরবৃত্তীয় বিবরণ ব্যবহার করে একটি মানা মেশিন ডিজাইন করেন। এটি সত্যি মানা মেশিনের মূল চিত্র যা গ্রন্থ থেকে পাওয়া গিয়েছিল। উদাহরণস্বরূপ এখানে হলো একটি মুখ, কিন্তু এটি আসলে বায়ু প্রবেশ পথ যা জীবনের নিঃশ্বাস হিসেবে বর্ণিত। বায়ু এই নলের মধ্য দিয়ে যায়, প্রাচীনের মস্তিষ্ক হিসেবে বর্ণিত, কিন্তু আসলে একটি শিশির পাতন যন্ত্র। তাই যদিও আমরা মহাসাগর এবং দাড়ির চুল সম্পর্কে কথা বলছি, আমরা তাদের আপেক্ষিক অবস্থান নির্ধারণ করতে এবং যন্ত্রের বিবরণ তৈরি করতে সক্ষম হয়েছিলাম এবং দেখতে পেলাম যে একটি জৈব রাসায়নিকভাবে কার্যকর। যন্ত্রটি আর্দ্র সকালের বায়ু গ্রহণ করতে এবং এটিকে একটি প্লেক্সিগ্লাস গম্বুজের মতো দেখতে যন্ত্রাংশে ঘনীভূত করত। সেখান থেকে এটি একটি শ্যাওলা সংস্কৃতির সাথে মিশত। সংস্কৃতিটি একটি শক্তিশালী লেজার আলোর মতো শক্তি দিয়ে চিকিৎসা করা হতো বৃদ্ধি ত্বরান্বিত করতে। অবশ্যই শ্যাওলা চাষের জন্য শক্তির প্রয়োজন ছিল এবং এটি আমাদের ধারণা অনুযায়ী একটি ছোট পারমাণবিক চুল্লিতে উৎপাদিত হয়েছিল, যা প্রয়োজন অনুযায়ী তাপ এবং আলো উভয় সরবরাহ করত। মানা মেশিনটি অত্যন্ত বিপজ্জনক যন্ত্র ছিল। আমাদের সন্দেহ যে যন্ত্রটি চালু করা চুল্লিটি আর্ক অব দ্য কভেন্যান্টে পরিবহন করা হয়েছিল। বাইবেলে একাধিক উল্লেখ আছে যে যে আর্ক অব দ্য কভেন্যান্টের কাছে আসতো এবং এটি কীভাবে পরিচালনা করতে হয় তা জানত না, সে মারা যেত। এবং কখনো কখনো আর্কের সংস্পর্শে আসার পর মানুষের নখ ও চুল পড়ে যেত। তাই আমাদের কাছে কিছু ধরনের বিকিরণ বিষক্রিয়ার প্রমাণ রয়েছে যা আর্ক অব দ্য কভেন্যান্টের সাথে সরাসরি সম্পর্কিত, এবং তাই আর্ক অব দ্য কভেন্যান্ট একটি বহির্জাগতিক যন্ত্র ছিল যা মরুভূমিতে 40 বছর ঘোরার সময় ইসরায়েলে দেয়া হয়েছিল। বন্ধুরা, একটি বিখ্যাত বলতে পারেন যে টিভি শো এনশিয়েন্ট এলিয়েন, সেখান থেকে আমি কয়েকটি তথ্য নিয়ে সেগুলোর অংশ আপনাদের পড়ে শোনালাম। সত্যি বড় অদ্ভুত। এইভাবে যদি পৃথিবীকে দেখা যায় তাহলে একটা জিনিস পরিষ্কার হবে যে মানুষে মানুষে ভেদাভেদটা অনেকটা কমে যাবে। যদি আমরা জানতে পারি যে আমাদের স্রষ্টা কোনো ঐশ্বরিক ব্যাপার নয়, হয়তো অন্য গ্রহের উন্নত কোনো মানুষ, তাহলে মানুষের মধ্যে ভেদাভেদ আর থাকবে না। সেই জন্য এনশিয়েন্ট এলিয়েন থিওরি আমার কাছে বরাবরই খুব জনপ্রিয় মনে হয় বা আকর্ষিত মনে হয়, যেটা দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যায়। যদিও
বিজ্ঞানীগুলোকে মানে না। অজানাকে এভাবে জানতে থাকুন, নতুন পর্ব নিয়ে ফিরব। ভালো থাকবেন, হ্যাঁ। আর এই চ্যানেলটি নতুন চ্যানেল বলতে আবার তৈরি করেছি, আপনারা জানেন। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে রাখবেন। খুবই কম সাবস্ক্রাইবার, ভিউ প্রায় হয় না বললেই চলে। আসলে জানি না, আমি এই ভিডিওগুলো হয়তো আমি পছন্দ বলেই করি, কিন্তু একসময় অনেক মানুষ দেখতেন, মিলিয়নস অফ ভিউ ছিল এসব ভিডিওর। এখন অডিও পডকাস্টের মাধ্যমেই করি, সময় হয়ে ওঠে না পুরো এডিটিং করতে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি মনে করি যে শোনার মাধ্যমে যে কল্পনা মনের মধ্যে তৈরি হয়, সেটা কোনো ভিডিও দিয়ে প্রতিস্থাপিত করা যায় না। ভালো থাকবেন, শুভেচ্ছা জানাচ্ছি পুরোটা শোনার জন্য।